ক্লাসে ঢুকে হম্বিতম্বি পরিস্থিতি। তিনি কে? বিজেপি বিধায়ক। কেন অনুমতি ছাড়া ক্লাসে? প্রশ্ন করেছেন শিক্ষক। আর তারপর কি হয়? তুমুল কথাকাটি। কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা। আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি। কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করেছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ছাড়টা আমার ডিউটি নয়? আপনি না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এইদিকে ঢুকি, যেদিকেই ঢুকুন আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন। আমার জানা আছে কেন শিক্ষাঙ্গন কেন শিক্ষাঙ্গন কেন আপনি এই যে কথা বলুন। আপনি মেজাজ দেখাবেন না, আপনি মেজাজ দেখাবেন না। আমি নির্মল বাবু বলছি, আমি আপনাকেও আপনি দিয়ে কথা আপনি না বলে ঢুকতে পারেন না। এটা আমার ডিউটি নয়। আমি ছেলেমেয়েদের আজকেও বলেছি, আপনি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করুন। বারবার আপনাকে বলেছি, আপনি ছেলেমেয়েদের বলেছেন। দেখুন আমাদের এখন নয়, বাবু তোদের কাছে বলেছি রে ক্লাসে ছাড় দিতে হবে। আপনি জিজ্ঞাসা করুন প্লিজ। আমি বারবার বলেছি, আমি না ওনাদের সাথে আমার যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, তুমুল কথা কাটাকাটি বাঁকুড়ার ইন্দাসের হাই স্কুলে। সেখানে হঠাৎই ক্লাসরুমে ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার। তারপর ঠিক কি হলো ছবিটা আপনাদের সামনে। দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবব্রত থেকে জানবো। দেবব্রত, এভাবে কি হঠাৎ করে ক্লাসরুমে ঢোকা যায়? সেক্ষেত্রে এই প্রশ্নটাই তো আরো জোরালো হচ্ছে। একদম চরম নিন্দনীয় একটি ঘটনা, কারণ এই ঘটনার পর রীতিমতো নিন্দার ঝড় ওই বিধায়কের বিরুদ্ধে। বিধায়ক যখন বিদ্যালয়ে প্রবেশ করে তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে। তোমাকে জানাবো, ইন্দাসের কুশমুড়ি গ্রামে ওই বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার বাড়ি। আজ যখন তিনি তার কর্মসূচির জন্য বাইরে বেরোচ্ছেন, তারপরেই দেখেন বিদ্যালয়ের চত্বরে নোংরা আবর্জনায় ভর্তি রয়েছে। নোংরা আবর্জনা থাকলে তার অভিযোগ জানানোর জায়গা ছিল প্রধান শিক্ষকের শ্রেণী রুমে কিংবা ম্যানেজমেন্ট কমিটির কাছে, কিন্তু সেটা দেখা গেল না। তিনি কি করলেন না, সোজা চলে গেলেন ক্লাসরুমে, যেখানে এক শিক্ষক ছাত্রছাত্রীদের লেখাপড়া শেখাচ্ছে। সেখানে গিয়েই ওই শিক্ষককে জিজ্ঞাসা করতে শুরু করে যে ক্লাসরুম কেন নোংরা রয়েছে। তার প্রত্যুত্তরে কিন্তু শিক্ষক জানান যে গ্রুপ ডি কর্মী নেই, সাফাই কর্মী বিদ্যালয়ে নেই। কিন্তু এই সাফাই করতে গেলে ছাত্রছাত্রীদের অর্ডার করা যায় না, অনুরোধ করে ভালোবেসে পরিষ্কার করতে হয় এবং তারা নিজেরাও করেন। যে কারণে কিন্তু বলেছিলেন যে চতুর্থ পিরিয়ড চলছে, এই পিরিয়ড শেষ হলেই এই সাফাই কর্মসূচি চলবে এবং করা হবে। এরপরেই কিন্তু ওই শিক্ষক যখনই বিধায়কের কাছে জানতে চান তিনি বিনা অনুমতিতে কেন বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রবেশ করলেন, এরপরেই রীতিমতো আঙুল উঁচিয়ে ওই শিক্ষককে হম্বিতম্বি দেখানো হয়। তারপরে শুরু হয় তুমুল কথা কাটাকাটি। শিক্ষকের প্রশ্ন শুনেই হম্বিতম্বি বিধায়কের। কি বলছেন শিক্ষক শোনাবো আপনাদের। ব্যাপারটা সত্যি করে বলতে কি খুব লজ্জাজনক আমার কাছে শিক্ষক হিসাবে। আমি এই স্কুলে প্রায় 22 বছর শিক্ষকতা করছি। আমার জীবনে তো এটা ঘটেনি, আশা করব কোনো শিক্ষকের জীবনে এটা না ঘটুক। আমাদের কোনো গ্রুপ ডি নেই, সাফাই কর্মী নেই। আমি বাচ্চাদেরকে দিয়ে, এগুলো তো ধরুন বাচ্চাদের ডিউটি নয়, তাদেরকে আমরা ভালোবেসে করাতে পারি যে বাবা স্কুলটাও তোমার বাড়ি, একটু করো, আমরাও প্রয়োজনে হাত লাগাতে পারি। কিন্তু আমার অপমান তো ছাত্রদের সামনে হলো, এ নিয়ে আমি একটু মর্মাহত। পরে ঝাঁটা দিয়ে নিজেই সাফাই শুরু করেন বিধায়ক। আমি স্কুলে ঢুকে যিনি পড়াচ্ছিলেন মাস্টারমশাই, আমি ওনাকে বললাম যে আপনি যে পড়াচ্ছেন, তা আপনি যেখানে পড়াচ্ছেন সেটাকে মন্দির ভাবুন। কেন এরকম অবস্থা, এত নর্দমা হয়ে আছে, তো গার্বেজ কেন? আপনি বলবেন না, আপনি স্টুডেন্টদেরকে বলবেন না যে এই অবস্থা কেন? আমি তো ওনার সামনে ঢুকি না, এটা পুরো হলঘর ছিল। আমি হলঘরে পেছু দিয়ে আমি অবস্থাটা দেখছি যে কি অবস্থা হয়ে আছে। আর নিশ্চয়ই একটা স্বাভাবিক, যখন আমি ওনার এই সামনে দিয়ে ঢুকতাম, ওনাকে নিশ্চয়ই আমার একটা তাকে ইয়ে করা দরকার ছিল। এবং ওনাকে বললাম যে যদি আপনি সেইটা মনে করেন যে আপনাকে ইয়ে করেন, হ্যাঁ সেটা আমি সরি বলেছি, ওনাকে বলেছি ঠিক আছে আমার এটা ভুল হয়েছে। একটা স্কুলের মাস্টারমশাই যখন ক্লাস করেন, আমি যতদূর জানি সেখানে ঢুকতে গেলে তার ন্যূনতম তার পারমিশন লাগে। একদম ছাত্রদের সামনে শিক্ষককে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, কারণ বিজেপির দলটা এরকম হুমকি চমকির মধ্যে দিয়ে চলে। আজকে একটা শিক্ষককে অপমান মানে গোটা শিক্ষক সমাজকে অপমান। এটা একটা নির্বোধ অশিক্ষার প্রকাশ। আমরা ধিক্কার জানাই। আজকে 5 বছর তিনি কোথাও যাননি, শুধুমাত্র আজকে নির্বাচন এসেছে বলে নাটকীয় মঞ্চ তৈরি করার জন্য শিক্ষাগণে রাজনীতি করতে গেছে। এটা এলাকার মানুষ বুঝতে পারছে। আর নজর রাখবো এবার ময়নার দিকে। ময়নায় সেখানে গ্রেফতার বিজেপি নেতা, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। ময়নায় গ্রেফতার বিজেপি নেতা উত্তম সিং।
সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই গ্রেফতারি? তৃণমূল নেতা বা তৃণমূল এক কর্মীকে রীতিমতো মারধর করেছিলেন এবং সেই অভিযোগেই এই গ্রেপ্তার, যেটা পুলিশ সূত্রে জানানো হচ্ছে। ঘটনা ময়নায় এবং সেখানেই এই জেলা পরিষদ সদস্য বিজেপির, যিনি বিজেপি নেতা উত্তম সিং, তাকে আজকে দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মূল অভিযোগ, মিছিল থেকে ফিরছিলেন এক তৃণমূল কর্মী, তাকে কয়েকদিন আগে রীতিমতো মারধর করেন ওই উত্তম সিং। অভিযুক্ত উত্তম সিংকে আজকে দুপুরেই গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এই যে ঘটনা, সেটা কিন্তু তৃণমূল নেতাকে মারধরের ঘটনার কারণেই গ্রেপ্তার বলে পুলিশের তরফে জানানো হয়েছে এবং তাকে গ্রেপ্তারের পর পুলিশি তদন্তও শুরু হয়েছে। গোটা ঘটনাকে ঘিরে ময়নায় নতুন করে বলা যায় শোরগোল শুরু হয়েছে। ভোট আসছে, ভোটের আগেই মিছিল পাল্টা মিছিল, আর মিছিল থেকে ফিরছিলেন এক তৃণমূল কর্মী, তাকে রীতিমতো একাবে মারধর করার অভিযোগ ওঠে ওই উত্তম সিং এর বিরুদ্ধে। তাকেই আজ গ্রেপ্তার করেছে পুলিশ। বিরোধীদের কণ্ঠরোধ, এই উত্তমকে এরা এর আগেও জেল খাটিয়েছে, 30-40টা মামলা দিয়েছে। একটাই হচ্ছে তৃণমূলের বিরোধিতা করছো কেন। এখানকার এরা পুলিশকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে, এর আগেও করেছে, এখনো করছে। উত্তম সিংকে আক্রমণ করার উদ্দেশ্য হচ্ছে, উত্তম জেলা পরিষদের মেম্বার, অনেক ভোটে হারিয়েছে। ভারতীয় জনতা পার্টি যেদিন সরকার করবে, পরের দিনই সব মিথ্যা মামলা প্রত্যাহার হবে ক্যাবিনেটে। এবং যারা এই ধরনের ত্যাগ স্বীকার করলেন, অত্যাচারের শিকার হলেন, তাদেরকে ভারতীয় জনতা পার্টি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে তাদের পাশে থাকবে। বদলও হবে, বদলাও হবে। এনআইএ যখন আমাদেরকে কাউকে ডাকবে বা আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ যখন গ্রেপ্তার হবে, তখন সে অপরাধী। আর উত্তম সিং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি থেকে যখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বাড়ি ফিরবেন, তাকে মেরে আজ অবধি সে চিকিৎসাধীন, হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, যার কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। তো তিনি অপরাধ করবেন অ্যারেস্ট হলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। শুভেন্দু অধিকারীর ময়নার পায়ের তলার মাটি চলে গেছে, তিনি তার পায়ের তলার মাটি শক্ত করার জন্য উত্তম সিংয়ের বাড়িতে গেছেন, রাজনৈতিক অভিযোগ করছেন। আপনি অপরাধ করলে পুলিশ তার ব্যবস্থা নেবে। আর এবার একটি ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখাবো। নেতার হুমকির সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। বিজেপি নেতার পথ আটকে হুমকির অভিযোগ। যে ভিডিও আপনারা দেখছেন পূর্ব বর্ধমানের দাদাগিরির এক ভিডিও, দেখুন ছবিটা। ইলেকশন আগে কি করতে আসবি? ইলেকশন আগে কি করতে আসবি? আবার ঘোষণা গেছে গৃহসম্পর্ক অভিযান 82,910 খানা ভোট দক্ষিণ বিধানসভায় বিজেপি পেয়েছে। কই 82 দিন আছে? 82 দিন কোথায়? 82 দিন? শোন পিকেদা, সম্মানের সঙ্গে বলছি, তুই সামনে থেকে চলে যা। না চলে যা বলে রাখলাম। কেন? তুই সামনে থেকে চলে যা। চলে যাবো? তুই সামনে থেকে চলে যা কথা বললাম। কেন? এই কথা ডিপেন্ড করার চেষ্টা করবি না, ডিপেন্ড করার চেষ্টা করবি না। ভালোবাসা জায়গা দাদা না, তোকে ভালোবাসা এই না, কাজ চলবে মানে আসবি হঠাৎ প্রচার করতে চলে আসবি, বিভ্রান্ত করবি মানুষকে, বিভ্রান্ত করবি, মানুষকে বিভ্রান্ত করবি। গণতান্ত্রিক অধিকার তো সবাই জানে, সবাই জানে। তুই চলে যা এখান থেকে, তুই চলে যা। ভিডিও কাকে করছিস? শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শরদিন্দুর কাছে যাব। শরদিন্দু, পূর্ব বর্ধমানের দাদাগিরির এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। কে এই শ্যামল রায়? দেখো, বর্ধমানের নীলপুর এলাকায় গৃহ সম্পর্ক অভিযানে গিয়েছিলেন বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ দা ও তার অনুগামীরা। সে সময়ই এই শ্যামল রায় সে পথ আটকায় এবং তাদেরকে হুমকি দেয়। এবং এই শ্যামল রায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের
বর্ধমান শহর কমিটির সহসভাপতি এবং সে বিজেপিতেই ছিল। বিজেপি ছেড়ে কিন্তু কয়েক মাস আগে সে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং বিজেপিতে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছিল। একসময় বিজেপির অন্যতম নেতা ছিলেন এই শ্যামল রায়। সেই শ্যামল রায় তার প্রাক্তন দলের বা ছেড়ে আসা যে দল বিজেপি, সেই বিজেপিরই জেলা সভাপতিকে একেবারে চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিলেন এবং দেখাই যাচ্ছে একেবারে এলাকা ছাড়তে বাধ্য করলেন। এবং বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি এই যে হুঁশিয়ারি, এই হুমকির সামনে এসে গাড়িতে চেপে চলে গেলেন। অন্য তার অনুগামীরা কিছুক্ষণ শ্যামল রায়ের সঙ্গে তর্কাতর্কির পর তারাও পিছু হটলেন এবং নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে এই ঘটনা কিন্তু বিজেপির সাংগঠনিক দুর্বলতার দিকেও আঙুল তুলছে। প্রিয়াঙ্কা, সকাল 10:45 নাগাদ আমাদের সম্মানীয় জেলা সভাপতি অভিজিৎ মহাশয় তার দলীয় কর্মসূচি করে ফিরছিলেন। ঠিক সেই সময় শ্যামল কুমার রায়, বর্তমানে তিনি তৃণমূলের সহসভাপতি যাই হোক আছে, তিনি আমাদের জেলা সভাপতির গাড়ি আটকায় তার দলবল মিলে এবং তাকে প্রাণে মেরে ফেলবার হুমকি দেয়। তারপরে আমাদের বিজেপির যারা কার্যকর্তা আমাদের সম্মানীয় জেলা সভাপতির সঙ্গে ছিল তাদেরকে ধাক্কাধাক্কি করে, তাদেরকে মারধর করে। এসপি সাহেবকে এবং আইসি সাহেবকে দরখাস্ত দিলাম এবং যাতে শ্যামলের নামে এফআইআর হয় এবং শ্যামলের বিরুদ্ধে থানা বড় কোনো পদক্ষেপ নেয়। আমার বিরুদ্ধে এই অভিযোগ মিথ্যা। ওখানকার স্থানীয় মানুষের জনরোষ ছিল। এই যখন তারা প্রচার করছিল, স্থানীয় মানুষরা ঘর থেকে বেরিয়ে এসে প্রশ্ন করে যে আপনারা এতদিন কোথায় ছিলেন। আমরা সেই সময় ওখানে গিয়ে উপস্থিত হই এবং ওই পরিস্থিতিকে সামাল দিই এবং আমরা দু একটা কথা বলে ওনাকে চলে যাওয়ার জন্য আবেদন করি। বিজেপি কর্মীদেরকে ওই পরিবেশ থেকে বাঁচানো হয়েছে। আমরা যদি বাঁচানোটা আমাদের অন্যায় হয় তাহলে অন্যায়, আমরা কিছু এই ঘটনার সঙ্গে আমাদের কোনো জড়িত নেই। আর এবার নজর রাখবো বেআইনি নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত, মারধরের অভিযোগ কার বিরুদ্ধে? প্রধান এবং উপপ্রধানের। দক্ষিণ 24 পরগনার পোলঘাট পঞ্চায়েতের এই ঘটনা। বেআইনি নির্মাণের খবর পেয়ে যান প্রধান উপপ্রধান। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে যাব। অর্পণ, বেআইনি নির্মাণের খবর পেয়ে তারপর যান প্রধান এবং উপপ্রধান, তারপর ঠিক কি হলো? এই ধাক্কাধাক্কির অভিযোগ কার্যত কাদের বিরুদ্ধে? দেখো, আব্দুল মজিদ মোল্লা পোলঘাট যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে, সেখানে পোলঘাট ওই গ্রাম পঞ্চায়েত থেকে কিছুটা দূরেই এই নির্মাণ চলছিল এবং এই নির্মাণ বেআইনিভাবে করা হচ্ছিল বা নিয়ম না মেনেই তারা করছিলেন, এমনটাই অভিযোগ আসে এবং সরজমিনে সেই বিষয়টাই দেখতে যান প্রধান উপপ্রধান। কারণ পোলঘাট গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় এই নির্মাণ চলছিল। সেখানে যাওয়ার পরেই অভিযুক্ত যিনি রয়েছেন এবং তার পরিবারের লোকজন তাকে ধাক্কাধাক্কি করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যেটা পঞ্চায়েতের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল যে বাড়ির সামনে যে রাস্তা, সেই রাস্তার উপরেই তিনি নির্মাণ করছিলেন এবং নিয়ম না মেনেই সেই নির্মাণ হচ্ছিল। যদিও অভিযুক্ত তিনি জানাচ্ছেন যে পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব থেকেই এই ঘটনা। এর সঙ্গে তিনি কোনো বেআইনি নির্মাণ বা বেআইনিভাবে কোনো কিছু করছেন না, সব কিছুই নিয়ম মেনে। পরিস্থিতি সামাল দিতে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং পরবর্তী সময়ে এই ঘটনার জন্য দুজনকেই নোটিশ করা হয়েছে। বেশ, ধন্যবাদ। আজ শিশু শিক্ষা কেন্দ্রে অভিভাবকরা বিক্ষোভ দেখান বাঁকুড়ার পাত্রসায়রে গঞ্জের ডাঙ্গা গ্রামে। কিন্তু কি কারণে এই বিক্ষোভ? দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবব্রতর কাছে যাব। দেবব্রত, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা, ঠিক কি কারণে? একদমই, দেখো, বিদ্যালয়ের একমাত্র শিক্ষিকা তার রিটায়ার্ড হয়েছে, যে কারণেই বিদ্যালয়ের গেটে এখন তালা ঝুলছে। এই কারণেই কিন্তু বিদ্যালয় খোলার দাবিতে অভিভাবক থেকে ছাত্রছাত্রী সকলেই কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তোমাকে জানাবো, পাত্রসায় থানার এই গঞ্জের ডাঙ্গায় এই এলাকার যে শিশুরা রয়েছে তাদের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য 2002 সালে একটি শিশু শিক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছিল। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ে এবং ছাত্রছাত্রীর সংখ্যাও বাড়তে থাকে।
এবং অবশেষে বিদ্যালয়ে একজন শিক্ষিকা ছিল। গত জানুয়ারি মাসের 31 তারিখে ওই শিক্ষিকাও রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে বিদ্যালয়ে এখন শিক্ষক শূন্য। কিন্তু বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 35 থেকে 40 জন। এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে এই নিয়েই কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছে, আতঙ্কে রয়েছে এলাকার অভিভাবকরা। তারা জানাচ্ছে যে পাশের যে গ্রাম রয়েছে সেখানে বিদ্যালয়ে যেতে গেলে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে যেতে হয়, রাস্তাঘাট রয়েছে, কিন্তু ছোট ছোট বাচ্চারা কি করে অত দূর পথ যাবে। কিন্তু এই পরিকাঠামো তৈরি করার জন্য 2021-22 আর্থিক বৎসরে নতুন বিল্ডিং তৈরি করা হয়, মিড ডে মিলের শেড রয়েছে, বাথরুম রয়েছে, জলের কল রয়েছে, খেলার মাঠ রয়েছে, কিন্তু শিক্ষক নেই। কচিকাচারা এভাবেই হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা পথে বসেছেন। অন্যদিকে আবার মাঝপথেই স্কুল নির্মাণের কাজ রুখে দিলেন গ্রামের মহিলারা। কারণ নিম্নমানের জিনিস দিয়ে স্কুল তৈরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে সরব গ্রামের মহিলারা, আর তাই মাঝপথেই কাজ রুখে দিলেন মহিলারা। এই ঘটনা আসানসোলের বার্নপুরের প্রাথমিক স্কুলের। দীপক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, ঠিক কি কি অভিযোগ সামনে আসছে যার জন্য মহিলারা তারা কাজ রুখে দিলেন? দেখো, স্থানীয় মহিলাদের অভিযোগ কি দীর্ঘদিন ধরে স্কুলের বেহাল দশা ছিল। স্কুল শিক্ষা দপ্তরকে বারবার জানিয়ে পরে জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেই স্কুল নির্মাণের কাজ শুরু হয় ভেঙে পড়ে নতুন করে। কিন্তু স্কুল ভবন যে নির্মাণ করা হয়েছিল এবং গ্রামের মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কি স্কুল ভবনটি ঠিক এইভাবে নির্মাণ হবে, কিন্তু তা বাস্তবে দেখা যায়নি। গ্রামের মানুষের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে পরে স্কুল ভবন নির্মাণের কাজ হচ্ছে এবং একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদার কাজ শুরু করার সময়। কারণ হচ্ছে কি, যখন পুরনো বিল্ডিং ভাঙা হয়েছিল তার কিন্তু বহু সামগ্রী ব্যবহার করেছিল এই ঠিকাদার, তার বিনিময়ে স্কুলে আরও বাড়তি কাজ করবে বলে জানিয়েছিল। কিন্তু স্কুল ভবনকে সম্পূর্ণ কাজ না করেই সেইখানে রঙের কাজ শুরু করে এবং এই যখন রঙের কাজ শুরু হয় তা দেখতে পায় গ্রামবাসীরা এবং প্রতিবাদ জানিয়ে স্কুল ভবন নির্মাণের কাজ একেবারে বন্ধ করে দেওয়া হয়। এবং গ্রামবাসীদের অভিযোগ, যে প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদার কি যেইভাবে স্কুল ভবন নির্মাণ হবে, যতদিন না এই ঠিকাদার এসে পরে স্কুল ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ করবে ততদিন তারা এই কাজ বন্ধ রাখবে। কারণ হচ্ছে কি, স্কুল শিক্ষা দপ্তরের বিষয়টিকে জানানোর পর তারাও ব্যবস্থা নেবে এবং ঠিকাদারের সঙ্গে কথা বলে পরে যেই প্রতিশ্রুতি দিয়েছিল গ্রামবাসীদের সেটা মেটানোর কথা জানিয়েছে। কিন্তু গ্রামবাসীরা এখনও কাজ বন্ধ থাকার ফলে একদিকে যেমন স্কুলে পঠন পাঠন সমস্যায় পড়েছে এবং সামনে নির্বাচন, এই স্কুলে তিনটি নির্বাচনের বুথ হয়ে থাকে, সেই সমস্যা কিন্তু যদি এই ভবন নির্মাণ সম্পূর্ণ না করা হয় তা কিন্তু নির্বাচনের সময় প্রভাব পড়বে। দুর্গাপুরে পুরো যোজনায় দুর্নীতি বঞ্চনার অভিযোগ। পুরসভার তৈরি বাড়ি বহিরাগতদের বিক্রির অভিযোগ। বাড়ি বিক্রির অভিযোগ পুরসভার বিরুদ্ধে সরাসরি। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, পুরসভার বিরুদ্ধেই সরাসরি অভিযোগ। দেখো, একেবারেই কিন্তু পুরসভার বিরুদ্ধে এবং যিনি প্রাক্তন কাউন্সিলর রয়েছেন তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ। 2017 সালে তৈরি দুর্গাপুরের ডিবিসি মোড় যে 23 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই ডিবিসি মোড় সংলগ্ন যে নবীন পল্লী, সেখানে কিন্তু বিএসইউপি প্রকল্পে তৈরি হয় একাধিক বাড়ি এবং স্থানীয়দের সেই বাড়ি কিন্তু বন্টনের কথা ছিল এবং বেশ কিছু বাড়ি বন্টন করার পর কিন্তু বারবার ক্ষোভের মুখে পড়তে হয় পুরসভাকে, যার জন্য স্থগিত রাখা হয়। অবশেষে বেশ কিছু যেগুলি বাড়ি বাকি ছিল বন্টন, সেগুলি কিন্তু সোমবার দিন পুরসভায় সেই উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু ক্ষোভ উগলে দেয় স্থানীয়রা। কারণ তারা যেটা অভিযোগ করছে যে এখানে যে বাড়িগুলি রয়েছে সেগুলি কিন্তু শহুরে আবাস যোজনা প্রকল্পে তৈরি এই বাড়ি এবং এই বাড়িগুলি বহিরাগতদের দেওয়া হচ্ছে, ভাড়া দেওয়া হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে বাইরের লোকেদের। যারা স্থানীয় তারা কিন্তু বঞ্চিত হচ্ছে এই বাড়ি পাওয়ার ক্ষেত্রে। সেই নিয়ে ক্ষোভ উগলে দেন তারা, বেশ কিছুক্ষণ রাস্তাও অবরোধ করে রাখে সেই নবীন পল্লী এলাকার মানুষজন। বেশ